হাই, কি অবস্থা সবার? আজকে খুবই মজার একটা অধ্যায়, সেটা হচ্ছে গতি। গতির প্রথম টপিক হচ্ছে স্থিতি ও গতি। এটা খুবই মজার একটা টপিক। একটু ধৈর্য সহকারে দেখো দেখো, তোমার অনেক মজা লাগবে। তো প্রথম হচ্ছে স্থিতি আর গতি। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আচ্ছা বলো তো, যে এই দাগটা দেখতেছো, এই দাগটা বড় নাকি ছোট? উত্তরটা কিন্তু তোমার কাছে কি, আমার কাছে তো খুবই কঠিন মনে হচ্ছে। তোমার কাছে কেমন মনে হচ্ছে? আসলেই উত্তরটা কঠিন। এই দাগটা আসলেই বড় নাকি ছোট? তুমি কিন্তু এইভাবে বলতে পারবা না যে এই দাগটা বড় নাকি ছোট। তাহলে এই দাগটা বড় নাকি ছোট, এই উত্তর তোমাকে যদি দিতে হয়, তাহলে এর পাশে আমাকে আরো একটা দাগ আঁকতে হবে। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এই দাগটা ছোট নাকি বড়, তখন তুমি বলতে পারবা যে এই দাগের সাপেক্ষে এই দাগটা ছোট। অথবা আমি যদি এই আরেকটা দাগ আঁকি, তাহলে তখন তুমি বলবা যে এই দাগের সাপেক্ষে এই দাগটা আবার বড়। তার মানে কোনো কিছু বড় নাকি ছোট, এটা তোমাকে বলতে হলে কারোর সাপেক্ষে বলতে হচ্ছে, তাই না? ঠিক যেমন কেউ ভালো নাকি খারাপ, এইটা নির্ভর করে আমরা কার সাপেক্ষে তুলনা করতেছি তার উপরে। যেমন যে নেশা করে আর যে নেশা করে না, যে নেশা, তার সাথে যদি আমি তার তুলনা করি, তাহলে যে নেশা করে না সে অবশ্যই ভালো, তাই না? ঠিক একইভাবে মানুষের চরিত্র, তারপরে হচ্ছে এই যে কোনো বস্তুর ক্ষেত্রে আমরা এইভাবে তুলনা করতে হলে কারোর সাপেক্ষে তুলনা করতে হয়। নিজে নিজে কেউ তুলনা হইতে পারে না, কারণ কাউকে তুলনা করতে হলে কি করতে হবে? কারোর সাপেক্ষে তুলনা করতে হবে, যে এইটা এরকম। ঠিক একইভাবে তোমাকে যদি বলা হয় যে আচ্ছা, কোন একটা বস্তু, কোন একটা বস্তু দিয়ে বললো যে ওই বস্তুটা আসলে, একটা বস্তু আসলে গতিশীল নাকি স্থির, একটা বস্তু গতিশীল নাকি স্থির, এইটাও যদি আমরা বলতে চাই, তাহলেও কিন্তু আমাদের কারোর সাপেক্ষে বলতে হবে। আমরা কিন্তু যখন তখন বলতে পারবো না যে ওই বস্তুটা গতিশীল বা হচ্ছে গিয়ে এই বস্তুটা গতিশীল না, এটা কিন্তু আমরা যখন তখন বলতে পারবো না। বুঝতে পারছি? তাহলে কেউ গতিশীল নাকি স্থির আছে, এইটাও বলতে হলে আমাকে কারোর সাপেক্ষে বলতে হবে। বুঝাইতে পারছি কেন? এখন তুমি বলতে পারো কেন, কিভাবে কারোর সাপেক্ষে বলা লাগবে কেন? যেমন একটা ট্রেন যাচ্ছে, সে তো গতিশীল, তার মানে সে গতিশীল, একে আবার কারোর সাপেক্ষে বলার কি আছে, তাই না? এখন তোমাকে তাহলে একটা জিনিস বলি, দেখো এই যে ট্রেনটা যে যাচ্ছে, ট্রেনের ভিতরে কিন্তু অনেক মানুষ থাকে। তো মনে করো ট্রেনের সিট কি হয়, কিছু সিট এইভাবে সামনাসামনি হয়, দেখবা যে এরকম কিছু সামনাসামনি সিট হয়, যারা উঠছো জানো। তো এই যে সামনা সাইডের সিটে মনে করো এক সিটে তুমি বসে আছো, আর এক সিটে তোমার বন্ধু বসে আছে। সরি, তুমি আর তোমার বন্ধু দুজন সামনাসামনি সিটে বসে আছো। হ্যাঁ, তো সামনাসামনি সিটে বসে যাচ্ছ। এখন বলো তো, তোমার সাপেক্ষে তোমার বন্ধু স্থির নাকি গতিশীল? বা তোমার বন্ধুর সাপেক্ষে তুমি স্থির নাকি গতিশীল? তোমার বন্ধু তোমাকে বসে থাকতে দেখতেছে নাকি দৌড়ে বেড়াতে দেখতেছে? বলো তো, মানে তোমার যে বন্ধু তোমাকে দেখতেছে, সে কি তোমাকে গতিশীল দেখতেছে নাকি স্থির দেখতেছে? অবশ্যই স্থির দেখতেছে, কারণ তোমার বন্ধু দেখতেছে তুমি সিটে বসে আছো, আবার তুমি দেখতেছো তোমার বন্ধু সিটে বসে আছে, তার মানে কি দুইজন দুইজনকে স্থির দেখতেছো, তাই না? কিন্তু যে ট্রেনের বাইরে আছে, যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, ট্রেনের বাইরে দাঁড়িয়ে দেখতেছে, বা রাস্তার পাশ দিয়ে ট্রেন লাইনের পাশে দাঁড়িয়ে আছে, সে কিন্তু দেখতেছে এই ট্রেনটাও গতিশীল, এবং ট্রেনটা যত বেগে গতিশীল, তোমরা দুইজন ঠিক ট্রেনের সাথে সাথে তত বেগে গতিশীল। বুঝতে পারছি? তার মানে দেখো, তোমার সাপেক্ষে তোমার বন্ধু স্থির, আবার তোমার বন্ধুর সাপেক্ষে তুমি স্থির, কিন্তু যে ট্রেনের বাইরে আছে সে দেখতেছে তোমরা দুইজনই গতিশীল। তার মানে এই যে দেখো, তোমরা স্থির নাকি গতিশীল, এইটা কিন্তু নির্ভর করতেছে তুমি কার সাথে তুলনা করতেছো তার উপরে। তুমি যদি বাইরের লোকটা যদি দেখে, তাহলে তোমরা গতিশীল, আর তোমরা যদি দেখো পরস্পরকে, তাহলে তোমরা স্থির দেখবে। তার মানে কেউ গতিশীল নাকি স্থির, এইটাও বলতে হলে আমাদেরকে কারোর সাপেক্ষে বলতে হবে। ঠিক যেমন কেউ ভালো নাকি খারাপ, কোনটা বড় কোনটা ছোট, এইটা যেমন বলার জন্য কারোর সাপেক্ষে বলা লেগেছে, ঠিক একইভাবে কেউ স্থির নাকি কেউ গতিশীল, এইটা বলার জন্য কারোর সাপেক্ষে বলা লাগবে। আর এই যে পদার্থ বিজ্ঞানের ভাষায় যার সাপেক্ষে আমরা কোনো কিছু তুলনা করি, এইটার একটা সুন্দর একটা নাম আছে, সেই নামটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। কি কাঠামো? প্রসঙ্গ কাঠামো। তাহলে যার সাপেক্ষে আমরা তুলনা করব তার নাম কি? প্রসঙ্গ কাঠামো। এই বা বলতে পারো প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো, যাই বলো না কেন, এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আমরা কাউকে তুলনা করে থাকি। বুঝাইতে পারছি? যেমন এই যে এই ব্যক্তি এইখানে দেখো দাঁড়িয়ে আছে, মনে করো একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, ওই প্ল্যাটফর্মে ট্রেনটা থামে নাই, ট্রেনটা চলে গেছে। তাহলে এই যে লোকটা দাঁড়িয়ে আছে, এই লোকটা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো তোমরা যে গতিশীল এটা দেখতেছে, তাই না? তাহলে এই যে এখানে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, এই প্ল্যাটফর্মটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো।
তাহলে এই প্ল্যাটফর্মের সাপেক্ষে বা অথবা এই ব্যক্তিটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো, কারণ এই ব্যক্তিটা প্ল্যাটফর্মের উপরেই দাঁড়িয়ে আছে, তাহলে এই ব্যক্তির সাপেক্ষে তোমরা কি, তোমরা সবাই কিন্তু গতিশীল। বুঝতে পারছি? আবার তুমি তোমার সাপেক্ষে তোমার বন্ধু কি স্থির। তাহলে যার সাথেই যে আমরা তুলনা করব সেই তুলনাটা কি, সেই তুলনাটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো। এখন কথা হচ্ছে এই যে প্রসঙ্গ কাঠামো, এই প্রসঙ্গ কাঠামো আবার বলতে পারো যে চারপাশের পরিবেশটা একটা প্রসঙ্গ কাঠামো। তো যদি কোনো কিছু এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি তার অবস্থান যদি পরিবর্তন না হয়, কোন একটা বস্তুর যদি পরিবেশের পারিপার্শ্বিকের সাপেক্ষে বা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি তার অবস্থানের পরিবর্তন না হয়, তাহলে সেইটাকে বলা হয় সে স্থির আছে। সে কি আছে? সে স্থির আছে। তাহলে কোন বস্তু যদি পরিপার্শ্বিকের সাপেক্ষে বা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বা পরিবেশের সাপেক্ষে যদি তার অবস্থানের পরিবর্তন না হয়, তখন আমরা বলবো বস্তুটা কি আছে? স্থির আছে। আর এই যে স্থির আছে, এই স্থির থাকার ঘটনাটাকে বলা হয় স্থিতি। স্থির থাকার ঘটনাটাকে কি বলা হয়? স্থিতি বলা হয়। বুঝাইতে পারছি? তাহলে পরিবেশের সাপেক্ষে বা পারিপার্শ্বিকের সাপেক্ষে বা কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হয়, তাহলে আমরা বলবো বস্তুটা স্থির আছে। আর স্থির থাকার এই ঘটনাটাকেই হচ্ছে কি বলবো? স্থিতি বলবো। ঠিক একইভাবে গতি, যদি প্রসঙ্গ কাঠামো বা পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থান যদি পরিবর্তন হয় সময়ের সাথে সাথে, সময়ের সাথে সাথে যদি তার অবস্থানের পরিবর্তন হয়, তাহলে আমরা বলবো যে বস্তুটা কি গতিশীল আছে। বস্তুটা কি আছে? অবস্থান পরিবর্তন হলে বস্তুটা গতিশীল। আর এই যে গতিশীল আছে, এই অবস্থাটাকে বলা হয় হচ্ছে গতি। বুঝাইতে পারছি? তাহলে গতিশীল বস্তুর অবস্থাটাকে গতি বলে, আর স্থির বস্তুর অবস্থাটাকে কি বলে? স্থির বলে। কিসের সাপেক্ষে? প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বা প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে বা পারিপার্শ্বিকের সাপেক্ষে। ঠিক আছে? সময়ের সাথে সাথে যদি তাদের অবস্থানের পরিবর্তন না হয় অথবা যদি অবস্থানের পরিবর্তন হয়। ক্লিয়ার? আশা করি এইটুকু বুঝছো। এখন কথা হচ্ছে তোমরা হয়তোবা জেনে আসো যে আপেক্ষিক গতি কাকে বলে। এই কথাটা হয়তো শুনছো, আপেক্ষিক স্থিতি বা আপেক্ষিক গতি। এই আপেক্ষিক কথাটা হয়তো সাথে তোমরা হয়তো এই শব্দটা অনেকবার শুনেছো, যে আপেক্ষিক স্থিতি কাকে বলে বা আপেক্ষিক গতি কাকে বলে অথবা পরম স্থিতি কাকে বলে বা পরম গতি কাকে বলে, এইরকম শব্দের সাথে তোমরা হয়তো পরিচিত। এখন আমরা একটু কথা বলি যে আপেক্ষিক স্থিতি কি জিনিস বা আপেক্ষিক গতি কি জিনিস, আর পরম স্থিতি কি জিনিস বা পরম গতি কি জিনিস, তাই না? এই জিনিসটা একটু শিখি। দেখো, এই যে আমরা বললাম যে প্রসঙ্গ কাঠামো বা পারিপার্শ্বিক, এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো কিছু স্থির থাকে, তাহলে আমরা তাকে কি বলেছি? তাকে বলেছি যে সে হচ্ছে স্থির, তাই তো? বা তার অবস্থাটাকে বলেছি যে স্থিতি আছে। ঠিক আছে? আবার কেউ যদি গতিশীল থাকে, তাহলে সেটাকে বলেছি যে সে গতিশীল আছে বা তার অবস্থাটা হচ্ছে গতি। তাহলে ওইটাকে আমরা বলবো হচ্ছে স্থিতি বা গতি। এখন কথা হচ্ছে এই যে যার সাপেক্ষে আমরা কোনো বস্তুর স্থিতি বা গতি নির্ধারণ করতেছি, তাকে আমরা কি বলতেছি? প্রসঙ্গ কাঠামো। এখন এই যে যার সাপেক্ষে একটা বস্তুর স্থিতি বা গতি নির্ধারণ করতেছি, ওই ব্যক্তি বা ওই প্রসঙ্গ কাঠামোটা যদি নিজে স্থির থাকে, কি থাকে? নিজে স্থির থাকে। মানে তুমি যার সাপেক্ষে তুলনা করবা তাকে নিজে স্থির থাকতে হবে। সে যদি নিজে প্রকৃতপক্ষে স্থির থাকে, তাহলে আমি বলতে পারবো ওই গতিটা বা ওই স্থিতিটা হচ্ছে পরম গতি বা পরম স্থিতি। আমি কি বুঝাইতে পারছি? মনে করো তুমি এই যে প্ল্যাটফর্মে যে লোকটা দাঁড়িয়ে ছিল, ওই লোকটা যদি প্রকৃতপক্ষে স্থির হয়, ওই লোকটা যদি প্রকৃতপক্ষে স্থির থাকে, তাহলে আমি বলতে পারবো যে ওই লোকের সাপেক্ষে তোমাদের যেই গতি, এই গতিটা হচ্ছে পরম গতি। এই প্ল্যাটফর্মে যে লোকটা দাঁড়িয়ে আছে, ওই লোকটা যদি প্রকৃতপক্ষে স্থির হয়, তাহলে তার সাপেক্ষে তোমাদের গতি কি গতি? পরম গতি। কেন? কারণ ওই যে প্রসঙ্গ কাঠামো যদি নিজে স্থির থাকে, প্রকৃতপক্ষে স্থির থাকে, তাহলে তার সাপেক্ষে কোনো বস্তুর গতিকে আমরা কি বলি? পরম গতি বলি। আর এই প্রসঙ্গ কাঠামো যদি প্রকৃতপক্ষে স্থির থাকে, তাহলে তার সাপেক্ষে কোনো বস্তুর স্থিতিকে আমরা পরম স্থিতি বলি। এখন আমরা আসলেই টেস্ট করব যে এই প্রসঙ্গ কাঠামোটা আসলেই প্রকৃতপক্ষে স্থির হইতে পারে কিনা। দেখো, এই যে লোকটা এখানে দাঁড়িয়ে ছিল, সে আসলেই প্রকৃতপক্ষে স্থির কিনা সেটা আমরা দেখি। দেখো, এই লোকটা দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মের উপর, প্ল্যাটফর্ম আছে পৃথিবীর উপর, পৃথিবী আবার সূর্যের চারিদিকে ঘুরতেছে, আবার নিজ অক্ষেও ঘুরতেছে, সূর্য আবার এই গ্যালাক্সিতে ঘুরতেছে, গ্যালাক্সি আবার অন্যান্য ইসের মধ্যে ঘুরতেছে। তার মানে কি? সবকিছুই গতিশীল, কেউ স্থির না। তার মানে আমরা বুঝলাম যে কোন প্রসঙ্গ কাঠামো প্রকৃতপক্ষে স্থির হইতে পারে না।
প্রকৃতপক্ষে কি হইতে পারে না, স্থির হইতে পারে না। যেহেতু কোনো প্রসঙ্গ কাঠামো প্রকৃতপক্ষে স্থির হইতে পারে না, তার মানে কোনো গতি বা কোনো স্থিতি পরম হইতে পারে না। তাহলে কি তাহলে সব স্থিতি বা গতি হচ্ছে আপেক্ষিক। আপেক্ষিক কেন? এই যে দেখো, এই লোকটা যে স্থির, এটা আমরা ধরে নিচ্ছি আপাত দৃষ্টিতে স্থির, কিন্তু ওই লোক যে পৃথিবীর উপর আছে, পৃথিবী যে গতিশীল, ওই সব বৃহদর থেকে আমরা ধরতেছি না। তাহলে প্রকৃতপক্ষে কিন্তু সে আর স্থির থাকবে না। আর প্রকৃতপক্ষে স্থির না থাকা মানে সে তো আর পরম গতি হতে পারবে না, ওই গতিটা পরম গতি হতে পারবে না। বুঝাইতে পারছি? তাহলে পরম গতি বা পরম স্থিতি বলতে কোনো কিছু হয় না, কারণ পৃথিবী কোনো প্রসঙ্গ কাঠামোই প্রকৃতপক্ষে স্থির না, সবাই গতিশীল। তাহলে সব স্থিতি বা সব গতি কি? আপেক্ষিক। ক্লিয়ার? তাহলে এখন তুমি বলতে পারো যে কোন গতিশীল বস্তুর সাপেক্ষে কোন গতিশীল বস্তু যদি স্থির থাকে, তাহলে সেটা হচ্ছে আপেক্ষিক স্থিতি। আবার কোন গতিশীল বস্তুর সাপেক্ষে যদি কোনো বস্তু গতিশীল থাকে, তাহলে আমরা বলবো সেটা হচ্ছে কি? আপেক্ষিক গতি। বুঝাইতে পারছি? তাহলে এই আপেক্ষিক, পরম, প্রসঙ্গ কাঠামো, স্থিতি, গতি, এই ব্যাপারটা আশা করি তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। আমরা নেক্সট টপিক আলোচনা করব বিভিন্ন ধরনের গতি। মানে আমার গতির ভিতর অনেকগুলো ভাগ আছে, এক এক ভাবে চললে এক এক ধরনের গতি। তো এই বিভিন্ন ধরনের গতি নিয়ে আলোচনা করব। চলো বাংলাদেশ আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম।